আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হতে যাচ্ছে আগামীকালকা থেকেই। তো এই রমজান মাসের পবিত্র মোবারকবাদ জানাচ্ছি সবাইকে। তো ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরও একটি লাইভ সেশন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। তো জামিনের কি অবস্থা? জামিন টামিন হয়েছে নাকি? রফিকুল আমিনের জামিন হয়েছে? কি হয় নাই? হয় নাই এখনো? আচ্ছা, কি বলেন এইসব? আচ্ছা, যাই হোক, রফিকুল আমিনের জামিন হোক না হোক এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ধারাবাহিক কাজ। তো আসেন আমরা আমাদের সেই ধারাবাহিক কাজগুলো কন্টিনিউ করে যাই। মামু নুরুল ইসলাম মামু সালাম দিয়েছেন, ধন্যবাদ মামু। ওয়ালাইকুম সালাম। তো যাক, আমরা আমাদের বেসিক কাজে চলে যাই। আমরা এ পর্যন্ত আমাদের বেশ কিছু লাইভ করেছি। এর ভিতরে 3টা লাইভ প্রোগ্রামে আমরা আমাদের 30 জন বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করেছি এবং সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমাদের লক্ষ্যমাত্রা কি সেটা আমরা আগেই বলেছিলাম যে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা 1000 বিনিয়োগকারীর একটা তথ্য সংগ্রহ করব এবং ওই ডেটাগুলো সামারাইজ করে আমরা পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করব। এই ক্ষেত্রে আমরা আলিস সেন্টারের যেই বিনিয়োগকারীদের যে সংগঠন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম, ওনাদের সহযোগিতা নেব। তো সেই ধারাবাহিকতায় মূলত আজকে আমরা আরও একটি লাইভ সেশন কন্টিনিউ করতে যাচ্ছি। তো সেই লাইভ সেশনটিতে এই পর্যায়ে আমরা আমাদের বেসিক তথ্যগুলো দিচ্ছি। আমি গত 3টা লাইভে যেই 30 জন বিনিয়োগকারীর তথ্য দিয়েছিলাম সেগুলো আবার একটু রিভিউ করছি আপনাদের সুবিধার্থে। আমরা 3 ফেব্রুয়ারি 2024 আমরা সর্বপ্রথম আমাদের 10 জন বিনিয়োগকারীর একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ওনারা হচ্ছেন ভবদাস চন্দ্র মল্লিক, মাদারীপুর; মাইনুর রহমান, রাজপাড়া রাজশাহী; শহীদুল ইসলাম, কোনাবাড়ি গাজীপুর; আরিফুর রহমান, মিরপুর ঢাকা; হাদিস মিয়া, মিরপুর ঢাকা; মাসুদউদ্দিন আহমেদ, বংশাল ঢাকা; শাহাবুদ্দিন আহমেদ, মিরসরাই চিটাগাং; বশির আহমেদ, বন্দর নারায়ণগঞ্জ; শাহাদাত হোসেন, পেকুয়া কক্সবাজার এবং সোহাগ মিয়া, মতলব উত্তর চাঁদপুর। তো প্রথম সেশনে আমরা এই 10 জন বিনিয়োগকারীর একটি তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং পরবর্তীতে 13ই ফেব্রুয়ারি 2024 আমরা আরও 10 জন বিনিয়োগকারীর একটি বেসিক তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই দ্বিতীয় প্রোগ্রামটি আমরা করেছিলাম 13ই ফেব্রুয়ারি 2024 এবং ওই প্রোগ্রামে আমরা যাদের তথ্য উপস্থাপন করেছিলাম ওনারা হচ্ছেন বিপ্লু দাস, সুনামগঞ্জ সদর; বেলাল হোসেন নাইম, বংশাল ঢাকা; মঞ্জুর পিয়াস, আশকোনা ঢাকা; মোহাম্মদ রিয়াজ, লক্ষ্মীপুর জেলার; আজিজুর রহমান, হাতিয়া নোয়াখালী; আব্দুর রহিম পারভেজ, বায়েজিদ চট্টগ্রাম; রাজীব হোসেন, মধুখালী ফরিদপুর; আবদুল্লাহ আল মিরাজ, কাফরুল ঢাকা; শাকিল হাসান, ব্রাহ্মণবাড়িয়া এবং ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ। আমরা দ্বিতীয় প্রোগ্রামে এই 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এটা হলো দ্বিতীয় প্রোগ্রামের রিভিউ। দেন আমরা 26 ফেব্রুয়ারি 2024 আমরা আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ওনারা হচ্ছেন জমশেদ আলী ফ্রম চাঁপাইনবাবগঞ্জ; বিশ্বজিৎ দাস, বগুড়া সদর; এ জামাল উদ্দিন, পাহাড়তলী চিটাগাং; আলেক উদ্দিন, খেতলাল জয়পুরহাট; দিলওয়ার শিকদার, উনি বালাগঞ্জের একজন বাসিন্দা, সিলেটের বালাগঞ্জ উপজেলার একজন বাসিন্দা, বর্তমানে সৌদি আরব থাকেন, প্রবাস জীবনে আছেন আর কি; হুমায়ুন কবির, রাজপাড়া রাজশাহী; এম রাসেল আহমেদ, খেতলাল জয়পুরহাট;
আবুল খায়ের, সীতাকুণ্ড, চট্টগ্রাম, রফিকুল ইসলাম রাজু, শনি রাখড়া, ঢাকা এবং মাজহারুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা। এই তৃতীয় লাইভ প্রোগ্রামে আমরা আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা উপস্থাপন করেছিলাম। তো এই নিয়ে আমরা আমাদের সর্বমোট তিনটি প্রোগ্রামে আমরা মোট 30 জন বিনিয়োগকারীর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তো যথারীতি আমরা আজকেও আরও 10 জন বিনিয়োগকারীর তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আক্তারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন, ভালো আছেন তো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ায় ভালো আছি। ভবদাস মল্লিক মাদারীপুর থেকে লিখেছেন, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের যে 10 জন বিনিয়োগকারীর নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, ওনাদের তথ্যগুলো ওই পর্যায়ে আমি শেয়ার করছি। জনাব আব্দুল কাদের বাদল, যিনি ঢাকাতেই থাকতেন, আমাদেরই পরিচিত একজন ব্যক্তি, এখন বর্তমানে প্রবাস জীবনে উনি দক্ষিণ কোরিয়াতে আছেন। উনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 5,000 টাকা। তবে মাঠ পর্যায়ে টাকা ফেরতের চাপ রয়েছে প্রচুর, অনেকেই টাকা ফেরতের জন্য ওনাকে প্রেশার দিচ্ছে। উনি বিদেশে আছেন, সেখানেও প্রেশার পাচ্ছেন, ফোনে অনেকে প্রেশার দেয়। এবং বর্তমান পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারী হিসেবে জনাব আব্দুল কাদের বাদলের চাওয়া হচ্ছে বিনিয়োগের টাকা উনি ফেরত চান এবং একই সাথে কর্মসংস্থানের কার্যক্রম যেন শুরু হয়, এটা হচ্ছে ওনার চাওয়া। তো এবার আমরা আক্তারুজ্জামান আরও একটি কমেন্ট করেছেন, নতুন কোনো খবর আছে নাকি ভাই? জি, কিছুটা তো নতুন খবর আছেই, আমি আলোচনা শেষে কিছু ধারণা ইনশাআল্লাহ দেব। তো আমাদের আজকের যিনি দ্বিতীয় বিনিয়োগকারী জনাব জাফর আলম, উনি ঢাকার তেজগাঁওয়ের একজন বাসিন্দা, বর্তমানে অবশ্য মোহাম্মদপুরে থাকেন। উনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 5,000 টাকা, মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন 25,000 টাকা এবং মাঠ পর্যায়ে এ পর্যন্ত উনি 2,65,000 টাকা ফেরত দিয়েছেন। বুঝতে পেরেছেন? মানে ওনার বিনিয়োগ যা সর্বমোট 30,000, কিন্তু ওনার ফেরতে দিতে হয়েছে 2,65,000। তার মানে মানুষের টাকা কিন্তু ওনাকে ফেরত দিতে হয়েছে নিজের পকেট থেকে। তো আশা করি ডেস্টিনির মালিক পক্ষ অবশ্যই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ত্বরান্বিত করার জন্য দ্রুত আরও বেশ কিছু ভূমিকা নেবেন আমরা আশা করছি। এনিওয়ে, আজকের প্রোগ্রামের তৃতীয় বিনিয়োগকারীর আপডেট হচ্ছে পাবনা সদর থেকে জনাব অংশুপতি বিশ্বাস। উনি পাবনাতে একটি সরকারি জব করেন, পাশাপাশি উনি আমাদের একজন বিনিয়োগকারীও বটে। উনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 70,000 টাকা, মাল্টিপারপাসে ওনার 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। মাঠ পর্যায়ে এই পর্যন্ত উনি 35,000 টাকা ফেরত দিয়েছেন এবং আরও অনেকেই টাকা ফেরতের জন্য ওনাকে চাপ দিচ্ছে। এটা হচ্ছে জনাব অংশুপতি বিশ্বাসের সর্বশেষ অবস্থা। এবং এই সকল চাপ এবং পারিপার্শ্বিক কারণেই বর্তমান পরিচালনা পর্ষদের কাছে ওনার চাওয়া হচ্ছে প্রতিষ্ঠান চালু করাটা আসলে জরুরি এবং টাকা ফেরত দেওয়াটাও জরুরি। এটা হচ্ছে জনাব অংশুপতি বিশ্বাস, পাবনা সদর থেকে, যিনি আমাদের বিনিয়োগকারী, ওনার বক্তব্য। তো আজকের চতুর্থ বিনিয়োগকারী হচ্ছেন, যার আপডেট আমরা দিব, উনি হচ্ছেন জনাব তারিমুল করিম। উনি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় অবস্থান করছেন, নাচলে ওনার বাসস্থান। তো জনাব তারিমুল করিম ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 5,000 টাকা, মাল্টিপারপাসে অবশ্য ওনার কোনো বিনিয়োগ নেই। আর মাঠ পর্যায়ে দেখেন, একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে শুনে আপনাদেরও হয়তো বা খারাপ লাগবে। মাঠ পর্যায়ে অনেক গ্রাহক টাকার বিনিময়ে ওনার ঘরের আসবাবপত্র নিয়ে গেছে। ওনার ফ্যান ছিল ঘরে, সাইকেল ছিল, এগুলো পর্যন্ত নিয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়গুলো? তাহলে দেখেন, তারিমুল করিম ওনার ব্যক্তিগত যেই অবস্থাটা একটু চিন্তা করে দেখেন, যে বিনিয়োগকারীরা ওনার কাছে টাকা ফেরত না পেয়ে ওনার ঘরের আসবাবপত্র নিয়ে গেছে। বুঝতে পেরেছেন?
একজন লিখেছেন, ইশফাক আহমেদ লিখেছেন, এমডি স্যারের জামিন হয়েছে শুনলাম, এটা কি সত্যি? এটা সত্যি। এই জামিন রিলেটেড কোনো বিষয় তো আমরা মনে হয় আলোচনা করি নাই। তো যারা আলোচনা করেছে তাদের সাথে যোগাযোগ করলে মনে হয় সঠিক তথ্যটা পাবেন। তো আমি যত দূর জানি মাল্টিপারপাসের একটা মামলায় ওনার জামিন হয়েছে, কিন্তু বাকি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত যারা এই ব্যাপারে কাজ করছেন, যাদের এই ব্যাপারে বেশি উৎসাহ উদ্দীপনা, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। জনাব ইশফাক আহমেদ মেবি, আপনার নামটা আইডি আরবিতে, তো এই জন্য ইশফাক আহমেদ মেবি, আপনি ওনাদের সাথে যোগাযোগ করলে হয়তো আরও অনেক সঠিক তথ্য হয়তো বা পাবেন। আমাদের এমডি আজাদ, উনি কমেন্ট করেছেন, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জনাব জামাল উদ্দিন, আপনি লিখেছেন, আমরা ডেস্টিনি গ্রুপের বিনিয়োগকারী এখন দোটানায় পড়ে আছি। একদিকে এমডি রফিকুল আমিন স্যারের জামিন, কিন্তু কারামুক্তি নেই, আরও মামলার কারণে শুনানি। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ড বা সভা হচ্ছে, কোনো সুখবর হচ্ছে না। আসলে দেখেন, দোটানায় পড়ার তো কিছু নাই, মানে মাথায় আমাদের বিবেক বিবেচনা আছে, আল্লাহ পাক আমাদেরকে বিচার বিবেচনা দিয়েছেন। তো দোটানায় পড়ার কিছু নাই, মাথা খাটান, তাহলেই দোটানায় পড়া লাগবে না। আপনি মানে একটা সিদ্ধান্তেই থাকতে পারবেন। জাস্ট নিজের ব্রেনটাকে খাটান। জনাব জামালউদ্দিন এসকে, আপনার প্রতি আমাদের বক্তব্য থাকবে। ইশফাক আহমেদ লিখেছেন, ধন্যবাদ। সমর চক্রবর্তী সুনামগঞ্জ থেকে লিখেছেন, আপডেট দিবেন প্লিজ, কোম্পানি চালু হতে যত দেরি হবে ততই ঝামেলা বাড়তে থাকবে। এই জায়গায় আমি আপনার সাথে একটা বিষয় শুধু তথ্য দিব, যে কোম্পানি চালু হতে দেরি হবে বলতে যেভাবে কাজ চলছে আশা করি খুব বেশি দেরি লাগবে না। তবে কোম্পানি চালু হতে যত দেরি হবে ততই ঝামেলা বাড়তে থাকবে, কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব, সম্মানের সাথেই বিনয়ের সাথেই দ্বিমত পোষণ করব। আসলে কোম্পানি চালু হতে যত দেরি হবে ঝামেলা তত বাড়তে থাকবে, এটা আসলে বিষয় না। আমরা যত বেশি ইনঅ্যাক্টিভ থাকবো ঝামেলা ততই বাড়তে থাকবে, এটা হলো বিষয়। গত 20 সাল বা 24 সাল পর্যন্ত হিসাব করে দেখেন, আমরা অ্যাক্টিভ আছি, মাঠে আছি। যতদিন আমরা মাঠে আছি অলওয়েজ কিন্তু কম বেশি আমরা ঝামেলাকে মোকাবেলা করে এগুচ্ছি। অতএব কোম্পানি চালু হতে দেরি হলে ঝামেলা বাড়বে না, কোম্পানি চালু হতে দেরি হলে ঝামেলাটা আরও বেশি দিন পর্যন্ত আমাদের ফেস করতে হবে, এই আর কিছু না। ঝামেলা বাড়বে বলে আমি এটা মনে করি না। ভরসা রাখেন, আত্মবিশ্বাস রাখেন, যেভাবে গত 12টি বছর রেখেছেন। জনাব মোহাম্মদ আজাদ লিখেছেন, রফিকুল আমিনের পাওলোনিয়ার ধোকা, এই সম্পর্কে কিছু জানাবেন। পাওলোনিয়া তো পুরাটাই একটা মানে কি বলবো আপনাকে, আসলে মাল্টিপারপাসে যারা কাজ করেছেন বা মাল্টিপারপাসে কাগজপত্র যারা ঘেটেছেন তারা জানেন। আমরা পাওলোনিয়ার ক্ষেত্রে মাত্র 25,000 রুট মানে মার্কেটিংয়ের অনুমোদন পেয়েছিলাম সরকারিভাবে মন্ত্রণালয় থেকে। এই কাগজও আপনারা মাল্টিপারপাসের কাগজ ঘাটলে পাবেন, মানে মাল্টিপারপাসের কাগজ ঘাটলে এটাও পাবেন বা আরও কাগজ ঘাটলে পাবেন যে পাওলোনিয়ার জন্য আমরা 25,000 রুট বিক্রির অনুমোদন সরকারের কাছ থেকে পেয়েছিলাম, কিন্তু আমরা বিক্রি করে ফেলেছি এর চেয়ে অনেক বেশি। এরকম আরও অনেক আইন বহির্ভূত কাজ হয়েছে। এগুলো নিয়ে আসলে আজাদ ভাই আপনি তো আমার চেয়ে আরও ভালো জানেন, আপনারা আরও বেশি ভালো জানেন, কি বলবো আর। দিলওয়ার শিকদার লিখেছেন, আমরা চাই ব্যবসায় অবস্থা চালু, হ্যাঁ ওইটাও চালু হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে আলোচনায় ছিলাম, আমাদের আজকের পঞ্চম বিনিয়োগকারী যার তথ্য উপস্থাপন করব উনি হচ্ছেন জনাব বেলাল হোসেন, খিলগাঁও ঢাকা থেকে। উনি ট্রি প্ল্যান্টেশনে ইনভেস্ট করেছেন 3 লাখ টাকা, মাল্টিপারপাসে অবশ্য ওনার কোনো ইনভেস্ট নেই, এবং এই পর্যন্ত উনি 2.5 লাখ টাকা ফেরত দিয়েছেন। দেখেন, উনি 3 লাখ টাকা ইনভেস্ট করেছেন অথচ 2.5 লাখ টাকা ওনাকে ফেরতই দিতে হয়েছে। এরকম আরও অনেকেই কিন্তু আছেন ভুক্তভোগী। তো বিনিয়োগকারী হিসেবে বেলাল হোসেন, ওনার চাওয়া হচ্ছে উনি টাকাটা ফেরত চান, যত দ্রুত সম্ভব বিনিয়োগকারীর টাকা যেন প্রতিষ্ঠান ফেরত দেয়। তো আমাদের আজকের প্রোগ্রামের ষষ্ঠ বিনিয়োগকারীর আপডেট আমরা এই পর্যায়ে দিব। উনি হচ্ছেন জনাব জহিরুল ইসলাম বাবলু, ঢাকার মিরপুরের একজন বিনিয়োগকারী। ওনার ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ আছে 70,000, মাল্টিপারপাসে ওনার ইনভেস্টমেন্ট আছে 1 লাখ। মাঠ পর্যায়ে এই পর্যন্ত 50,000 টাকা ফেরত দিয়েছেন, এবং ওনার একটাই চাওয়া, উনি টাকা ফেরত চান, প্রতিষ্ঠানের টাকা ওনাকে দ্রুত সময় যেন ফেরত দেওয়া হয়, এটাই হচ্ছে ওনার চাওয়া। রিতম দাস লিখেছেন, ভাই কোম্পানি চালু হতে কতদিন লাগবে? অ্যাকচুয়ালি কোম্পানি চালু হওয়ার জন্য টু দ্য পয়েন্টের কাজ শুরু হয়েছে মূলত 2020 সালে তলবি সভা হওয়ার পর থেকে। তো তার মানে আপনি 12 থেকে হিসাব করলে হবে না, হিসাব করতে হবে 2020 সাল থেকে ডেস্টিনির কার্যক্রম পুনরায় চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, সেই হিসেবে 4র্থ বছর চলছে, আর একটু সময় তো দিতেই হবে। আর কোম্পানি চালুর ক্ষেত্রে কতদিন লাগবে এটা বিনিয়োগকারী হিসেবে আমরা বুঝতে পারছি যে কাজ এগুচ্ছে সঠিক পয়েন্টেই। তবে
আরও স্পেসিফিক জানার জন্য আলিস সেন্টারে মালিক পক্ষের সাথে সরাসরি যদি যোগাযোগ করেন তাহলে হয়তোবা জনাব রিতম দাস আপনি আরও মোর স্পেসিফিক ইনফরমেশন পাবেন আশা করি। আমাদের আজকের সপ্তম বিনিয়োগকারীর তথ্য দিচ্ছি। কুমিল্লা থেকে জনাব রতন চন্দ্র দেবনাথ, একজন স্কুল শিক্ষক এবং অত্যন্ত নিবেদিত। সেই 12 সাল থেকেই প্রতিষ্ঠানকে সময় দিয়েছেন এবং প্রতিষ্ঠানের সাথেই এখনও আছেন। উনি ট্রি প্ল্যান্টেশনে বিনিয়োগ করেছেন 30,000 টাকা। ডিএমসিএসএলে ওনার বিনিয়োগ হচ্ছে 3 লাখ টাকা। অথচ দেখেন মাঠ পর্যায়ে উনি এ পর্যন্ত 5 লাখ টাকা ফেরত দিয়েছেন। এরকম অনেক মানুষ কিন্তু আসলে কষ্টের দিনাতিপাত করছে। এই কষ্টের কথাগুলো আসলে তারা কাউকে বলতেও পারছে না। দেখেন মাঠ পর্যায়ে উনি 5 লাখ টাকা ফেরত দিয়েছেন। তার মানে এগুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। ডেস্টিনির মালিক পক্ষের কাছে এটি আমরা আবেদন করছি। তো রতনচন্দ্র দেবনাথের চাওয়া হচ্ছে উনি বিনিয়োগের টাকা ফেরত চান এবং একই সাথে কর্মসংস্থান যেন দ্রুততম সময়ে ফেরত দেওয়া হয়। এটাই হচ্ছে জনাব রতনচন্দ্র দেবনাথের চাওয়া। আজকের প্রোগ্রামের অষ্টম বিনিয়োগকারী জনাব মোহাম্মদ ইয়াসিন আলী, ওনার তথ্য আমরা দেব। উনি যাত্রাবাড়ির একজন বাসিন্দা। উনি ট্রি প্ল্যান্টেশনে জনাব ইয়াসিন আলী 8,000 টাকা ইনভেস্ট করেছেন আর মাল্টিপারপাসে ওনার বিনিয়োগ হচ্ছে 4 লাখ টাকা এবং মাঠ পর্যায়ে এই পর্যন্ত উনি 1.5 লাখ টাকা ফেরত দিয়েছেন। তো ওনার চাওয়া হচ্ছে দ্রুত দেনা পাওনা পরিশোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের পক্ষে দ্রুততম সময়ে কার্যক্রম চালুর উদ্যোগ নিতে হবে। কত যে কথা নামে একটি আইডিতে একজন লিখেছেন, রফিকুল আমিনের কি কালকে জামিন হবে? কালকে কি ব্যবসা করতে পারবে? বাংলার আমজনতা রফিকুল আমিনকে কি বিশ্বাস করবে? দেখেন, রফিকুল আমিনের জামিন বা রফিকুল আমিনের বিষয় এগুলো নিয়ে আসলে আমরা তেমন একটা আগ্রহ নাই বা তেমন একটা আগ্রহী না। আমরা মাল্টিপারপাসের ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগ ফেরতের বিষয়ে আগ্রহী, বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের ব্যাপারে আগ্রহী এবং বর্তমান পরিচালনা পর্ষদের দাপ্তরিক কী কী কাজ হচ্ছে সেইগুলোর ব্যাপারে আগ্রহী। রফিকুল আমিনের জামিনের ব্যাপারগুলো আসলে বিভ্রান্তিকর বিষয়, এগুলো নিয়ে আলোচনা না করাটাই মনে হয় উত্তম। ধন্যবাদ। তো আমাদের আজকের প্রোগ্রামের নবম বিনিয়োগকারী যার তথ্য আমরা দিব উনি হচ্ছেন জনাব আব্দুস সালাম, বগুড়ার সোনাতলা উপজেলা থেকে। উনি ডিএমসিএসএলে বিনিয়োগ করেছেন 1 লাখ টাকা। মাল্টিপারপাসে ওনার 1 লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি ট্রি প্ল্যান্টেশনে অবশ্য ওনার কোনো বিনিয়োগ নেই। মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত যদিও কারো টাকা ওনাকে ফেরত দিতে হয়নি, তবে উনি কাউন্সিলিং করে বিনিয়োগকারীদেরকে ম্যানেজ করে রেখেছেন। তার মানে দেখেন সবার কিন্তু কী অবস্থা, হয় টাকা ফেরত দিতে হচ্ছে অথবা কাউন্সিলিং করে ম্যানেজ করে রাখতে হচ্ছে। এগুলো মালিকপক্ষ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আশা করছি। তো জনাব আব্দুস সালাম, সোনাতলা বগুড়ার যিনি বিনিয়োগকারী, ওনার চাওয়া হচ্ছে ব্যবসাটা দ্রুত শুরু হোক এবং বিনিয়োগের টাকা ফেরত দেওয়া শুরু হোক। আজকের প্রোগ্রামের দশম বিনিয়োগকারী বা সর্বশেষ যেই দশম বিনিয়োগকারীর আপডেট আমরা আজকে দিব, উনি হচ্ছেন জনাব জিলানি আলম। উনি ঢাকার মালিবাগেই অবস্থান করছেন। ওনার ট্রি প্ল্যান্টেশনে 7,500 টাকা ইনভেস্টমেন্ট আছে, মাল্টিপারপাসে ওনার 20,000 টাকা ইনভেস্টমেন্ট আছে। তবে মাঠ পর্যায়ে এই পর্যায়ে 1 লাখের উপরে উনি ফেরত দিয়েছেন টাকা। যাকে যতটুকু পারা যায়, উনি এভাবে বলছিলেন যে দেখেন যাকে যতটুকু পারা যায়, কেউ 10,000 টাকা পায় তাকে 5,000 দিয়েছি, কেউ 5,000 পায় তাকে 3,000 দিয়েছি, কেউ 20,000 পায় তাকে 10,000 দিয়েছি। এভাবে করে করে উনি 1 লাখের উপরে টাকা কিন্তু ফেরত দিয়েছেন। তো প্রতিষ্ঠানের কাছে ওনার চাওয়া যে টাকা ফেরত দেওয়া হোক, এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় চাওয়া। তো আশা করি বিনিয়োগকারীদের এই আবেদনটুকু আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। সমর চক্রবর্তী কমেন্ট করেছেন, এখনও 2 গ্রুপ আছে বলে মনে হচ্ছে, আপনি কোন গ্রুপে? বর্তমান বোর্ডের অগ্রগতি জানাবেন প্লিজ। আমি আসলে সবসময় ডেস্টিনি গ্রুপে, 2012 সালেও ডেস্টিনি গ্রুপেই ছিলাম। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 অলওয়েজ আমরা ডেস্টিনি গ্রুপেই আছি। আর ডেস্টিনিতে 2 গ্রুপ আছে বলে মনে হচ্ছে, এটা হতেই পারে, কিন্তু কখনোই 2টা গ্রুপই সঠিক হবে না। একটা গ্রুপ হবে সঠিক আর একটা গ্রুপ হবে ভুল। তো কোনটা সঠিক গ্রুপ সেটা বিচার বিবেচনা করে ওই গ্রুপে আপনিও যোগ দেন, আমি আপনাকে এই পরামর্শই দিব। আর বর্তমান বোর্ডের অগ্রগতি তো দেখতেই পাচ্ছেন, কন্টিনিউ ওনারা মিটিং করছেন, কন্টিনিউ কার্যক্রম চলছে। আর সবগুলো বিষয় গুছিয়ে নিয়ে আসতে তো একটু সময় লাগবে। আমার পূর্বের লাইভগুলো শুনলেই বুঝতে পারবেন যে কাজগুলো কীভাবে ওনারা কম বেশি করছেন। আরও একটি কমেন্ট এসেছে, রফিকুল আমিন এদেশের কিছু মেধাবী ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করছে, এ ব্যাপারে আপনার কি মতামত? এটা অবশ্য একটা কন্ট্রাডিক্টরি একটা কোয়েশ্চেন। এক ক্ষেত্রে কথাটা সত্য, আবার আরেক ক্ষেত্রে যাদের মেধা নষ্ট হয়েছে তারা নিজেরাই তো পড়ালেখা বাদ দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং করেছে, এটা একটা বিষয়। তবে হ্যাঁ, আমাদের কোম্পানির পক্ষ থেকে প্রফেশনালি এই ব্যাপারগুলো সবসময় বলা উচিত ছিল যে কেউই পড়ালেখা বাদ দিয়ে ফুল টাইম করবেন না,
কেউই চাকরি ব্যবসা বাদ দিয়ে ফুল টাইম করবেন না, এই কাজগুলো মালিক পক্ষ থেকে বলা হয় নাই। সেক্ষেত্রে এটার দায় কিছুটা তো রফিকুল আমিনকে তো নিতেই হবে, আর বাকি দায় ওই মেধাবী ছাত্রছাত্রীদের যারা পড়ালেখা না করে ফুল টাইম এখানে সময় দিয়েছিল। এই আর কি আমার মতামত। এনিওয়ে, তো আমরা আজকে যে 10 জন বিনিয়োগকারীর তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম তাদের একটু সামারি আবার আপনাদেরকে বলি। জনাব আব্দুল কাদের বাদল, উনি সাউথ কোরিয়াতে বর্তমানে আছেন। জনাব জিলানি আলম, তেজগাঁও, ঢাকা। জনাব অংশুপতি বিশ্বাস, পাবনা সদর। জনাব তারিমুল করিম, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। জনাব বেলাল হোসেন, খিলগাঁও, ঢাকা। জনাব জহিরুল ইসলাম বাবলু, মিরপুর, ঢাকা। জনাব রতন চন্দ্র দেবনাথ, কুমিল্লা। জনাব ইয়াসিন আলী, যাত্রাবাড়ি, ঢাকা। জনাব আব্দুল সালাম, সনতলা, বগুড়া। এবং জনাব জিলানি আলম, মালিবাগ, ঢাকা। তো এই নিয়ে আমরা মোট 40 জন বিনিয়োগকারীর তথ্য আমরা সংগ্রহ করেছি এবং এই 40 জন বিনিয়োগকারীর তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। তো নেক্সট প্রোগ্রামে ইশফাক আহমেদ লিখেছেন, 4 নভেম্বর 2008-এ আমার আম্মুর নামে 5,000 টাকা ট্রি প্ল্যান্টেশন ইনভেস্ট ছিল, কোম্পানি চালু হলে হয়তো বা পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ পাবেন। আমাদের সার্ভারে, ডেস্টিনি 2000 লিমিটেডের সার্ভারে আমাদের সকল ডেটাবেজই, মানে সকল ডেটাই আছে, কোথায় কবে কে কত টাকা আমরা ইনভেস্ট করেছিলাম সবই আছে আমি যতদূর জানি। অতএব আমাদের তথ্য সংক্রান্ত বিষয়ে চিন্তিত হবার কিছু নেই। আমাদের সচেতনতা বা আমাদের চিন্তিত হতে হবে একটা বিষয়, যে মালিক পক্ষের কার্যক্রমগুলো কত গতিশীলতার সাথে এগুচ্ছে এবং কত দ্রুত কার্যক্রমগুলো আরও গতিশীল হচ্ছে, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। তথ্যের ব্যাপারে জনাব ইশফাক আহমেদ, তথ্যের ব্যাপারে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের সার্ভারে সকল তথ্যই সংরক্ষিত আছে আলহামদুলিল্লাহ, আমি যতদূর জানি। তো আমরা যে 40 জন বিনিয়োগকারীর তথ্য এই পর্যন্ত আমরা আপনাদের সাথে উপস্থাপন করেছি আপনাদের সামনে, এই ধারাবাহিকতা চলমান থাকবে এবং আমাদের লক্ষ্যমাত্রাও বলেছি আমরা 1000 বিনিয়োগকারীর তথ্য সংগ্রহ করব এবং এগুলো মালিক পক্ষের কাছে আমরা উপস্থাপন করব তাদের কার্যক্রমগুলো আরও গতিশীল করার লক্ষ্যে। আশা করি এই উদ্যোগগুলো সফলতার সাথেই কাজ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আর যেহেতু রমজান মাস, আমরা ডেস্টিনি মালিক পক্ষের কাছে একটি উদাত্ত আহ্বান জানাবো যে মালিক পক্ষের অবস্থান থেকে একটা মিলাদ মাহফিলের যদি আয়োজন করা হয়, এতে আমরা বিনিয়োগকারীরা আনন্দিত এবং খুশি হব। আশা করছি মালিক পক্ষ এই উদ্যোগ নেবেন। পাশাপাশি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীল যারা আছেন, আপনারাও বিনিয়োগকারীদের পক্ষ থেকেও আরেকটি ইফতার মাহফিলের আয়োজন করবেন, এইরকম আরও একটি আবেদন আমরা করছি। এতে করে বিনিয়োগকারীদেরও একটি মিলন মেলা হবে এবং পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল হওয়ার ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করছি। তো সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকলের জীবন হোক মঙ্গলময় এবং আমরা যেন খুব সহসাই এই বিনিয়োগ ফেরতের বিষয়, কোম্পানি সংক্রান্ত বিষয়, ডেস্টিনির সামগ্রিক যেই বিষয়গুলো আছে এগুলোর সমস্যা খুব দ্রুতই যেন সমাধান হয়, এই প্রত্যাশা রেখে আমরা এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। সবার কাছে এই প্রার্থনা, যে ধর্মেরই আছেন সেই ধর্মের অবস্থান থেকেই নিজেদের সমৃদ্ধির জন্য এবং কোম্পানির সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করবেন, এই প্রত্যাশা রেখে আজকের লাইভ সেশনটি আমরা এখানে শেষ করছি। নেক্সট লাইভ প্রোগ্রামে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।